আজ এত সুন্দর পার্টির জন্য। লোক ঠিকই বলে নিজের দেশ নিজের হয় আর নিজের বন্ধুরা নিজের হয়। ঠিক। আর নিজের গার্লফ্রেন্ড নিজেরই হয়। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আচ্ছা প্রীতি, মানতে হবে আজকাল এমন রোমান্স কিন্তু দেখাই যায় না। গাইস, আমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। Hey, can I get you a drink? I mean, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? By the way, I'm Saurabh. আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নামটাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না, জোরে বল। আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে এখানে নেটওয়ার্কও নেই। হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? তনিশা, নেটওয়ার্ক কি করে চলে গেল? ফোন কেন লাগছে না? হ্যালো আয়েশা, আয়েশা তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আরে কি হলো? কি? আয়েশা! কি করে হলো এগুলো? হ্যাঁ, জানি না স্যার এসব কি করে হলো। ও কল অ্যাটেন্ড করার জন্য বাইরে গেছে, আর যখন ফিরলো তখন তুমি ছাড়া আর কে কে বন্ধু আছে আয়েশার এখানে? স্যার এ হলো প্রীতি, আর এ হলো বিশাল স্যার, আয়েশার বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে আয়েশার কারোর সঙ্গে হাতাহাতি হয়নি। ও ফোন রিসিভ করার জন্য বাইরে গেছিল আর ওখানে খুনি আগে থেকেই ওর জন্য ওয়েট করছিল। তার মানে স্যার খুনি এসব প্ল্যান করে করেছে? না পঙ্কজ, এটা তো প্ল্যান মার্ডার মনে হচ্ছে না। যদি প্ল্যান মার্ডারই হতো তাহলে ও অন্য কোনো হাতিয়ার ইউজ করতো, কাঁচের ইউজ করতো না। তার মানে হঠাৎ কেউ একজন হয়তো খুব রেগে যায় আয়েশার উপর আর তারপর মেরে দেয়। মনে হচ্ছে তো এরকমই ফ্রেডি। আয়েশার এখানে কারোর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছিল? কোনো তর্ক বিতর্ক? হ্যাঁ, এরকম চুপ করে থাকলে কিন্তু কাজ হবে না। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, দেখলে সবই আমরা জানতে পারবো। সরি স্যার, সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। হোয়াট? সিসিটিভি কাজ করছে না? এত গাফিলতি? স্যার ওই কাল শেষের গানটার কারণে ধোয়ার জন্য হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট দেখা গেছে। আমি তাড়াতাড়ি ঠিক করব। তুমি তো তখন ঠিক করাবে যখন তোমার ক্লাব আবার খুলবে। কেস সলভ না হওয়া পর্যন্ত তোমাদের ক্লাব বন্ধ। স্যার আমার মনে হচ্ছে এই খুন সৌরভ করেছে। বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। Hey, can I get you a drink? I mean, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? By the way, আমি সৌরভ। আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নামটাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। যখন আয়েশাকে উত্তর দেয়নি তখন ও রেগে পিছন পিছন বাইরে গেল। সৌরভ কোথায়? স্যার ও তো নেই। তোমাকে বলেছিলাম না আমি, কেউ এই ক্লাব থেকে বাইরে যাবে না। স্যার যেতে দিইনি আমি। হয়তো ও অপরাধ করার পরেই পালিয়ে গেছে, আয়েশার ভেতরে আসার আগেই। এই আয়েশা আর সৌরভ বাইরে কোন দিকে গেছিল? স্যার ওইদিকে।
স্যার রক্তের দাগ। তাহলে এখান থেকে আয়েশা ভেতরে গেছিল। আগে দেখি। স্যার দেখুন এখানেও রক্তের দাগ। পঙ্কজ, ও নো, এত রক্ত! আর এই কাঁচের টুকরো, মনে হচ্ছে আয়েশার উপর হামলা এখানেই হয়েছে। স্যার আচ্ছা এ সৌরভ নয় তো? এর পরিস্থিতি খুব খারাপ, অ্যাম্বুলেন্সকে ফোন করো। ক্লাবে এতগুলো লোকের মাঝখানে একটা মেয়ের খুন হয়ে গেল, মামসাদদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু কাজ করছে না। তার থেকেও বড় কথা, এখানে কেউ কিছু হতে দেখেনি। কি অদ্ভুত ব্যাপার না? আয়েশা এভাবে আমাকে ফেলে রেখে যেতে পারে না। আমাদের এখানে আসাই উচিত হয়নি। প্লিজ ডোন্ট ক্রাই, নিজেকে এভাবে দোষ দিও না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনার বান্ধবীর এখানে খুন হয়েছে, আর আপনার এই ব্যবহার? হ্যাঁ, এতক্ষণ ধরে এখানে যা হয়েছে তাতে মনে হচ্ছে যে খুনি এখানে আয়েশাকে মারার উদ্দেশ্য তো এসেছিল না, রেডি হয়ে আসেনি। এখানেই ক্লাবে এমন কিছু হয়েছে যার জন্য ও রেগে গিয়েছিল, আর তাই ও আয়েশাকে খুন করে দিয়েছে, আর তার সাথে সৌরভের ওপরও হামলা করেছে। আমার মনে হচ্ছে যে ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন। ফ্রেডি, পঙ্কজ, এখানে যত লোক আছে তাদের সবার ডিটেলস নাও। মাফ করবেন রাইমা, আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন এর থেকে বেশি সাহায্য আর করতে পারবো না। ইটস ওকে ডক্টর, আপনার যা করার ছিল আপনি সবকিছু করেছেন, আর আমরা এর বেশি আর কি করতে পারি? হোয়াট হ্যাপেন ডক্টর? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার একটা অস্বস্তি হচ্ছে। এক্সকিউজ মি। কোথায় যাচ্ছেন আপনি? আমি ওয়াশরুম থেকে আসছি। তানিশা, আয়েশার মৃত্যুর আগে তোমার সাথে ওর ফোনে কথা হয়েছিল তাই না? আচ্ছা, ওই ফোন কলের ব্যাপারে আমাদের কিছু ডিটেলে বলতে পারবে? স্যার, ডিস্কোতে খুব জোরে মিউজিক বাজছিল বলে আমি বেশি কিছু শুনতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমি ওকে এটা বলতে শুনেছিলাম, কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা তুমি কি করছো? মানে আয়েশা এইসব কথা ওই খুনির সঙ্গে বলছিল? স্যার, এর থেকেও বেশি অবাক হওয়ার বিষয় এটাই যে আয়েশার খুনি ওকে বলছিল এখান থেকে পালিয়ে যেতে। আশ্চর্য ব্যাপার, খুনি আয়েশাকে পালিয়ে যেতে বলছিল অথচ আয়েশা খুনির চিন্তা করছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি ওই ভয়েসটা চিনতে পারবে যার সাথে আয়েশা কথা বলছিল? না স্যার। স্যার কিন্তু খুনি যখন আয়েশার ব্যাপারে এত চিন্তা করছে তাহলে ওকে মারলই বা কেন? সেটাই তো, খুনি ভিকটিমের চিন্তা করছিল আর ভিকটিম খুনির চিন্তা করছিল। গান? স্যার, ওর যেখানে গুলি লেগেছে সেটা ছাড়া ওর শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে খুনি হঠাৎ এখানে এসে ওর উপরে গুলি চালিয়ে দিয়েছে। এরকম হতেই পারে। এই দেখো, এখানেও রক্ত। একটা কথা বুঝতে পারছি না স্যার, খুনি গানটা এখানে ফেলে রেখে গেল কেন? ও তো নিজের সঙ্গে গানটাকে নিয়েও যেতে পারত। সেটাই তো আশ্চর্য ব্যাপার যে খুনি এই গানটা এখানে এই ক্রাইম স্পটে কেন রেখে গেছে?
এই দেখুন, নিচে এখানে এই টেপটা আটকানো ছিল। ওয়াশ বেসিনের নিচে টেপ? মনে হচ্ছে এখানে টেপ দিয়ে কিছু আটকে ছিল, যেটা এখন এখানে নেই। হতে পারে এই কেসের সঙ্গে রিলেটেড কিছু। নিশ্চয়ই, দেখতে হবে। রায়মাদেবী, ডক্টর যশবন্ত আপনার ডক্টর ছিলেন তো? আপনারা এখানে এই টেবিলেই বসেছিলেন? হ্যাঁ, আসলে উনি আমার অসুখের কথা বলতেই আমার সাথে দেখা করতে এখানে এসেছিলেন। খুব ভালো মানুষ ছিলেন উনি। আজ যখন আপনি ওর সঙ্গে কথা বলছিলেন, আপনার কি মনে হয়েছিল যে কোনো ব্যাপার নিয়ে ও একটু ডিস্টার্ব ছিল? ডিস্টার্ব তো নয়, কিন্তু হ্যাঁ, হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গিয়েছিল আর উনি এক্সকিউজ মি বলে ওয়াশরুমে চলে গিয়েছিলেন। আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। স্যার, হ্যাঁ, এ হলো এই কফি শপটার ম্যানেজার। এখানকারও সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না। স্যার 2 ঘন্টা আগেও তো কাজ করছিল, কিন্তু হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, সেই জন্য ইঞ্জিনিয়ারকে ডেকেছি আমরা। এই, একটু দাঁড়াও, এখানে এসো। হ্যালো স্যার, কেমন আছেন? আমার অবস্থা ছাড়ো, নিজেরটা বলো। তোমরা দুজনে এখানে কি করছো? এমনি ঘুরতে এসেছিলাম। কফি শপে ঘুরতে এসেছিলে? কাল রাত্রে তোমার বান্ধবীর খুন হয়ে গেছে। তোমার দ্বিতীয় বন্ধুর কেঁদে কেঁদে অবস্থা খারাপ, আর তোমরা দুজনে এখানে এই কফি শপে আড্ডা মারতে এসছো। এখানেও একটা খুন হয়েছে। বিষয়টা কাকতালীয়, তাই না? সত্যি কাকতালীয়ই বটে, কারণ আমরা তো জানি না ডক্টর যশবন্ত কে। হ্যালো, ওকে বিউরোতে নিয়ে এসো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি জানিস পঙ্কজ, অনেক লোক ছিল এই ডিস্কোটায় যখন আয়েশা খুন হয়, আর একজনের ফোন ট্র্যাক করে এইটা জানার জন্য যে মার্ডারের সময় আয়েশার আশেপাশে কেউ ছিল না। তো এই আমার তো চোখ ব্যথা করতে শুরু করেছে। আরে স্যালাডগুলো চোখে লাগানো বন্ধ করুন ফ্রেডি স্যার। আরো কত লোকের নাম্বার ট্রাই করতে হবে, কাজ করুন। ভগবান। সৌরভ, এখন তোমার শরীর কেমন? শরীরের আঘাত না হয় আজ নয় কাল ঠিক হয়েই যাবে স্যার, কিন্তু যা আমি ওই দিন দেখলাম সেটা হয়তো সারা জীবন কোনোদিনও ভুলতে পারবো না আমি। না আমি ওই পাবে যেতাম, আর না আমি আয়েশার চিৎকার শুনতে পেতাম। কিন্তু আয়েশার পিছন পিছন তো তুমি গিয়েছিলে, ও তোমার সঙ্গে ভালো করে কথা বলেনি সেই জন্য। এই কথাটা সত্যি স্যার যে আমি আয়েশার পেছনে গিয়েছিলাম, কিন্তু আমি যখন ওকে ড্রিঙ্ক অফার করলাম ও বারণ করে দিল স্যার। ইনফ্যাক্ট ও আমার ইনসাল্টও করলো স্যার। তাই আমার খুব খারাপ লেগেছিল স্যার, আর তাই আমি ওর পিছু নিয়েছিলাম। ও মাই গড, কে করলো এইসব কিছু? চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। হেই দাঁড়াও, আরে দাঁড়াও। আর তারপরে? স্যার আমার এখনো মনে আছে যখন আমি ওর রিস্টটা ধরেছিলাম স্যার, সেটা একেবারে নর্মাল ছিল না। ওটা নর্মাল মানুষদের রিস্ট ছিলই না। আমার খুব অদ্ভুত ফিল হয়েছিল স্যার। তাহলে আপনি বলছেন ডক্টর সালুকে যে এই বন্দুকের ওপর কিছু চটচটে লেগে আছে? হ্যাঁ, ওই চটচটে জিনিসটা রাবারের মতো, ওই যেমন সেলোটেপে হয় না, ওই রকম। সেলোটেপ গান? ও, তাহলে খুনি আগে থেকেই ওয়াশ বেসিনের নিচে গানটাকে লুকিয়ে রেখেছিল। তাহলে এই মার্ডার একটা প্ল্যান মার্ডার ছিল। হ্যাঁ, কিন্তু এই বন্দুকটা যেটা দিয়ে ভিকটিমকে খুন করা হয়েছে, আর এই কাঁচ যেটা দিয়ে আয়েশাকে খুন করা হয়েছে, এই দুটোতেই কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। কিন্তু ভাই, এই কাঁচটার টুকরোর ওপর একটা বিশেষ ধরনের কেমিক্যাল লেগে আছে, যেমন ধরো প্লাস্টিক কেমিক্যাল। এখন কেন লাগানো ছিল, কি লাগানো ছিল সেটা জানতে হবে, কিন্তু এই দুটো কেমিক্যালই
এই বন্দুকটাতেও লেগে আছে, দুটোতেই। ডক্টর সালুকে, আপনি তো বলছিলেন এই গানের মধ্যে ওই সেলোটেপের গাম লেগেছিল। সেটা তো ছিলই, তাছাড়া কেমিক্যালও আছে। ওটা ছাড়া এই কেমিক্যালও আছে? তার মানে এই দুটো মার্ডার, এদের দুটোর মধ্যে কোনো কানেকশন আছে? আর জুবিন আর প্রীতির ওই ক্রাইম সিনে থাকা কোনো কাকতালীয় ছিল না? একদম, তুমি একদম ঠিক বলছো দয়া। তোমার কথা আরো একটা জিনিস প্রমাণ করছে, এই দুটো লাশের উপরই আমি তেলের মতো ফেরোমন পেয়েছি। ফেরোমনস মানে ওই কেমিক্যাল যার থেকে গন্ধ আসে? হ্যাঁ, এই দুটো ভিকটিমেরই এদের দুজনের লাশের মধ্যে একই রকম গন্ধ। একটা ব্যাপার পরিষ্কার, হয়তো দুজনে একই রকম পারফিউম লাগাতো, বা দুজনের খুন একজনই করেছে। জেনারেলি একজন মহিলা লেডিস পারফিউম লাগায়, আর একজন পুরুষ জেন্টস পারফিউম। কিন্তু এই দুজনেই একই রকমের পারফিউম লাগিয়েছে, চান্সটা একটু কম। তার মানে এই দুজনের খুনি একজনই। আয়েশার মৃত্যুর ব্যাপারে দুটো কথা জানা গেছে। এক, ওর বন্ধু তানিশা বলেছে, আর দ্বিতীয়টা সৌরভ বলেছে। তানিশার কথা অনুযায়ী যে খুনি আয়েশাকে ওই পাপ থেকে পালিয়ে যেতে বলেছিল। পৃথিবীতে এমন কোন খুনি আছে সে যাকে খুন করতে গেছে তাকেই সে বলছে যে তুমি এখান থেকে পালিয়ে যাও? তাহলে খুন করতে গিয়েছিল কেন? না 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 না, গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আর স্যার ওই দ্বিতীয় কথা কোনটা? আর একটা কথা সৌরভ বলেছে। সৌরভ বলেছে যে খুনির কবজি কেমন যেন অদ্ভুত ছিল, সাধারণ মানুষের মতন ছিল না ওর কবজি। হয়তো কবজিতে রিস্ট ওয়াচ কিংবা ব্রেসলেট ছিল। ফেডরিক, বুদ্ধিটাকে একটু কাজে লাগাও, বুঝেছো? স্যার, হ্যাঁ? স্যার দুটো ক্রাইম সিনেই একটা নম্বর কমন। সেটা কার? আয়েশার বয়ফ্রেন্ড বিশালের স্যার। বিশাল? বিশাল? এই বিশালকে তো কফি শপে দেখাই যায়নি, তাহলে কফি শপে গেল? রায়মা দেবী, আপনি আর এখানে? স্যার, এটা আমারই বাড়ি, কিন্তু আপনারা এখানে? ওনাকে কি খুন করেছে সেটা জানতে পেরেছেন? রাইমা, এরা কারা? সিআইডি অফিসার্স। আপনারা প্লিজ ভেতরে আসুন, প্লিজ কাম। সিআইডি? আর স্যার, ইনি আমার হাজবেন্ড, আর এ আমার ছোট ছেলে সন্দীপ। আর বড় ছেলে বিশাল, সে কোথায়? কিন্তু কি হয়েছে স্যার? দেখুন, আসলে ব্যাপারটা হলো ডক্টর যশবন্ত আর আয়েশার খুনে আমাদের মনে হয় হয়তো বিশালের কোনো হাত আছে। এ আপনি কি বলছেন? অভিযোগ প্রমাণিত হয়নি, কাউকে গ্রেপ্তার করতে পারেননি, তো যে কোনো কাউকে ফাঁসিয়ে দেবেন? দেখুন, সিআইডির কাজই হচ্ছে অপরাধী পর্যন্ত পৌঁছানো, নাকি কোনো নিরপরাধীকে ধরে এই কেসটা বন্ধ করে দেওয়া। আপনি দয়া করে একটু বিশালকে ডাকবেন। দাদা খুন করতেই পারে না, আপনারা দয়া করে ওকে ধরে নিয়ে যাবেন না। সন্দীপ, আমরা কিন্তু তোমার দাদাকে এখানে ধরতে আসিনি, আর আমরা এটাও বলিনি যে তোমার দাদা কিছু করেছে। আমরা তো তোমার দাদাকে কিছু প্রশ্ন করব, ব্যাস। আপনারা আমাকে সন্দেহ করছেন? এক মিনিট বিশাল, তুমি ভেতরে যাও, আমি এই সিআইডির লোকেদের তোমায় বিরক্ত করতে দেবো না। দেখুন, সিআইডির কাজে বাধা দেওয়াও কিন্তু একটা অপরাধ, তাই প্লিজ আমাদের নিজেদের কাজ করতে দিন। বিশাল, ডক্টর যশবন্ত খুন হয়েছেন ওই ক্যাফেতে, আর তুমি সেই মুহূর্তে ওই ক্যাফেতে ছিলে। কেন, কিসের জন্য গিয়েছিলে ওখানে তুমি? স্যার, আমি তো ওখানে জুবাইন আর প্রীতির সাথে দেখা করতে গেছিলাম। আমি জানতাম না যে আঙ্কেল ওখানে হঠাৎ মায়ের সাথে দেখা করতে আসবেন। আয়েশার সাথে তোমার ঝগড়া চলছিল না? আমি ভীষণ কষ্ট পেয়েছি স্যার ও মারা যাওয়ার পর। আমি জানি না ওকে ছাড়া আমার বাকি জীবন কিভাবে কাটাবো। আমি কিছুদিন একা থাকতে চাই। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও। এরপরে কিন্তু দেরি করা যাবে না। আরে, আপনারা আবার এখানেও? মাঝে মাঝে নিজের বাড়িতে যান নাকি? সবসময় বিশালের আশেপাশে ঘোরাফেরা করছেন? না স্যার,
এমন কোনো কথা নয়। অ্যাকচুয়ালি ও খুব হতাশ হয়ে থাকে, ভাবলাম ওর সাথে থাকলে ভালো হয়। খুব গভীর বন্ধুত্ব, হ্যাঁ? জুবিন, প্রীতি, বিশাল, কড়া নজর রাখতে হবে এই তিনজনের ওপর। তিনজনের বাড়িতে এমন ক্যামেরা ফিট করেছি না স্যার, একটা মাছি ঢুকলেও সব টের পেয়ে যাবো আমরা। তুই যাই বলিস, কাজের লোক, দুধওয়ালা আর সবজিওয়ালা এদের মাধ্যমে গোপন ক্যামেরা বসাবার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। ভালো ছিল না? কিন্তু আমার ছিল না, দয়া স্যার ছিল। আচ্ছা, হ্যাঁ, আর উনি আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন যাতে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। আরে বস, একটা বড় সূত্র হাতে এসেছে যেটা এই কেসটার সলভ করতে সাহায্য করবে। সেটা কখন বলবে? আরে বলছি তো। আরে তাহলে বলো তাড়াতাড়ি। আরে ভাই, নিঃশ্বাস তো নিতে দাও। তোমার মনে আছে ওই যে ভাঙা কাঁচের টুকরোটায় আমি প্লাস্টিক কেমিক্যাল পেয়েছিলাম? হ্যাঁ ডক্টর সালুকে, কি ওই কেমিক্যালটা? ওটা হচ্ছে গ্রাফিন, যেটা নকল চামড়া, আর্টিফিশিয়াল স্কিন বানানোর কাজে লাগে। আর্টিফিশিয়াল স্কিন, অস্থেটিক স্কিন, অস্থেটিক স্কিন, অস্থেটিক। দয়া, মনে আছে সৌরভ কি বলেছিল? যে খুনির হাতের ওপর ও অদ্ভুত কিছু দেখেছিল। অস্থেটিক স্কিন, অস্থেটিক আর্ম। তাহলে কি এই খুন কোনো রোবটের মাধ্যমে হয়েছে? মানে খুনির ওইভাবে সাহায্য চাওয়া এটা তো নয় যে এই খুনটা আনইনটেনশনালি হয়েছে, না চাইতে? না দয়া, অনিচ্ছাকৃত খুন এইভাবে হতে পারে না। আর রইল কথা রোবোটিক আর্মের। এই রোবোটিক আর্ম তো কারোর কথা মতোই চলতে পারে, তাই না? আচ্ছা সালুকে, এমন কোন লোক আছে যে এই রোবোটিক আর্ম বলো, অস্থেটিক আর্ম বলো বা রোবোটিক আর্ম বলো, এই সব কিছুর ব্যাপারে খুব ভালো রকম দখল আছে? হ্যাঁ আছে তো, ডক্টর জাসমিন। তাহলে দেখা করা যাক ওই ডক্টরের সঙ্গে। ডক্টর জাসমিন, আমরা এটা জানতে চাই যে যদি এই এরকম প্রস্থেটিক লাগানো হাত লাগানো হয়েছে রোবোটিক আর্ম, তাহলে কি ওই হাত, ওই আর্ম অন্য কারোর ইনস্ট্রাকশনে কাজ করতে পারে? মানে নকল হাত লাগানো হয়েছে একে, কিন্তু এই হাত দিয়ে কি কাজ করাতে হবে তার কন্ট্রোল এর কাছে নেই, বিয়ের কাছে আছে, তাই তো? কারণ আমাদের সন্দেহ হচ্ছে যে খুন নিজের ইচ্ছায় করছে না, কেউ ওকে দিয়ে করাচ্ছে। স্যার, এটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন নয়। হ্যালো, দামিনীকে একটু ভেতরে পাঠাও। হ্যাঁ, সেই রুগীটাই যার কাল টেস্ট হয়েছিল। রুগী? স্যার, দামিনীর ডান হাতটা ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনে কাটা পড়েছিল। হ্যাঁ স্যার, মেশিনে আমার হাত ঢুকে গিয়েছিল। তাই জন্য ওকে নকল হাত লাগিয়েছি, যার কন্ট্রোল মানুষের ব্রেনের দ্বারা হয়। একটা নকল হাত মানুষের মাথা দিয়ে কাজ করছে কি করে? স্যার, সায়েন্স খুব উন্নতি করেছে। আসলে এই ধরনের নকল হাত সায়েন্সের একটা খুব বড় আবিষ্কার। এটাতে এক ধরনের চিপ আছে, মানে সফটওয়্যার, যেটা ব্রেনের দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। মানে মানুষের ওঠা বসা যেমন ভাবে আসল হাত পা নাড়ানো যায়, সেইভাবেই এই নকল হাত পা নাড়ানো হয়, যেটা ব্রেন কন্ট্রোল করে। গ্রেট, বিজ্ঞান সত্যি অনেকটা এগিয়ে গেছে। সত্যি রোবোটিক আর্ম। বাই। ওরা ওখানে হাক করছে আর আমরা এখানে গাড়িতে বসে আছি। ফ্রেডি স্যার, এই বিশাল তো প্রীতির বাড়িতে যাচ্ছে।
বিশাল, তুমি টেনশন করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করব, ওকে? এ নাও কফি খাও। বিশাল, প্রীতি, আরে ওকে। প্রীতি পালাও। বিশাল, না, বিশাল ছাড়ো। আমি স্বীকার করছি, আয়েশা আর ডক্টর আঙ্কেলকে খুন আমি করেছি স্যার। তুমি এখানে কি করছো? কি হলো? কি হচ্ছে এটা? আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার হাতে। কিছু প্রবলেম? কি হচ্ছে বলছো না কেন কিছু? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা কি করছো? এটা কি করছো? আয়েশা পালাও এখান থেকে, পালাও! আমি বলছি তোমাকে পালাও, আয়েশা! ডক্টর পালিয়ে যাও এখান থেকে। কি করছো এগুলো? আমি কি করবো স্যার? আমার নিজের হাতের উপরে কোনো কন্ট্রোল নেই। কি তোমার হাত তোমার কন্ট্রোলে থাকে না? এর মানেটা কি? জানি না, হঠাৎ করে মাঝে মাঝে কি হয়ে যায়। সেই কারণে তুমি আয়েশাকে ওখান থেকে চলে যেতে বলেছিলে? হ্যাঁ স্যার, আমি আয়েশাকে ওখান থেকে পালাতে বলেছিলাম। আয়েশা পালাও এখান থেকে, পালাও! আর আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাতে আমি ডক্টর আঙ্কেলের কোনো ক্ষতি না করি। ডক্টর, পালাও এখান থেকে তুমি। একটা কথা বলো, কেন গিয়েছিল তুমি ওই ক্যাফেতে? আমি ওখানে ডক্টর আঙ্কেলের কাছে আমার হাত ঠিক করাতে গেছিলাম, আর জুবেইন, প্রীতি আমাকে সাহায্য করছিল, কারণ আমি আমার বাড়িতে বলতে পারতাম না যে আয়েশাকে আমি নিজের হাতে খুন করে দিয়েছি স্যার। আমি জানি স্যার, আমার কথায় বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু সত্যি এটাই, খুন আমি নয়, বরং আমার হাত করেছে। ডক্টর জাসমিন, বিশাল যা যা বলছে সেটা সত্যি? আমি বলতে চাইছি যে এটা কি সম্ভব যে একটা রোবোটিক আর্ম নিজে থেকেই ডেভেলপ করে আর সেই কারণেই তার মনে হয়েছে যে খুন করা যেতে পারে? চান্সেস কম স্যার, কিন্তু হ্যাঁ, হাতের ভেতরে লাগানো এই চিপকে কেউ যদি হ্যাক করে তাহলে হতে পারে। কি প্রস্থেটিক হাতে লাগানো সফটওয়্যার হ্যাক করা যায়? হ্যাঁ দাদা, হ্যাক হতেই পারে, এটা পসিবল। যখন হ্যাকার এই নকল হাতের চিপ হ্যাক করে, তখন এই নকল হাতটা তার ব্রেন দ্বারা কন্ট্রোল হয় না যার শরীরে এটা লাগানো আছে, বরং এই নকল হাতটা কন্ট্রোল হয় হ্যাকারের ব্রেন দ্বারা। তার মানে কেউ একজন বিশালের এই রোবোটিক আর্মের সফটওয়্যারটা হ্যাক করেছিল আর তারপরে ওকে দিয়ে খুন করায়। স্যার, এর থেকে ভালো তো আমি এক হাতেই আমার সারাটা জীবন কাটিয়ে দিই। যে হাতটা অন্যদের জীবন কেড়ে নিচ্ছে, এরকম হাত আমার চাই না স্যার। বিশাল, একটা কথা বলো, তোমার এই হাত তোমাকে বলছে যে সেই কাউকে মারতে চায়, তখন তুমি কি ভাবো? তখন তোমার মনের অবস্থা কি হয়? কি চলে তোমার মাথার ভেতরে? স্যার, 2-3 মিনিট সময় লাগে। আমি পুরোপুরি ভাবে চেষ্টা করি আমার হাতকে কন্ট্রোলে আনার,
কিন্তু 2 মিনিট পর আমার হাতই জিতে যায় স্যার। চিন্তা করো না, এবার আমরা তোমার এই রোবোটিক আর্মের ভেতরে একটা ট্রান্সমিটার ফিট করব, আর যার থেকে আমরা জানতে পারবো যে ও কাউকে মারতে চায় বা হয়তো কারোর থেকে ইনফরমেশন পাচ্ছে যে তুমি গিয়ে খুন করো, সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা বিশাল, একটা কথা বলো, তোমার আসল হাত হারালে কি করে? স্যার আমি গত বছর ঘুরতে যাচ্ছিলাম, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ব্যাস। জীবনে আমাদের অনেকবার পরীক্ষা দিতে হয়। স্যার আমার পরীক্ষা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। যখন নকল হাত নিয়ে সারাটা জীবন কাটাবো ভেবে নিলাম, তখন এই হাতটাই আমার জীবন শেষ করে দিচ্ছে স্যার। বিশাল, আমরা তোমাকে কথা দিচ্ছি, না তো তোমার একটা হাত দিয়ে জীবন কাটাতে হবে, আর না তো ওই আসল অপরাধী স্বাধীনভাবে ঘুরতে পারবে। বিশাল, অপরাধী প্রথমে বিশালকে দিয়ে আয়েশাকে খুন করায়। আয়েশা, যাকে বিশাল খুব ভালোবাসতো, এরপরে খুন করায় ডক্টর যশবন্তকে, যে বিশালকে সাহায্য করত। এরপরে প্রাণ নিতে চেষ্টা করে প্রীতির, যে বিশালের বন্ধু ছিল। এরা প্রত্যেকেই হলো বিশালের শুভাকাঙ্ক্ষী, আর এরা প্রত্যেকে বিশালের আপনজন। সবাই বিশালের খুব কাছের মানুষ। তাহলে এই অপরাধী কে হতে পারে? কে সেই অপরাধী? এও তো কোনো কাছের মানুষ হতে পারে, বিশালের কোনো আপনজন। পঙ্কজ, বিশালের অ্যাক্সিডেন্টের পুরো ডিটেল আমার চাই, A to Z। হ্যালো স্যার, আমি যশপাল। কম্পিউটার এক্সপার্ট? ইয়েস স্যার। কম্পিউটার হ্যাক করতে পারো? যত বড়ই কম্পিউটার হোক বা সার্ভার, এক তড়িতে হ্যাক করতে পারি। রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করতে হবে, পারবে? নিশ্চয়ই স্যার, পারবো। এতে সবকিছু পেয়ে যাবে। হয়ে যাবে স্যার। আর এটার জন্য আমি ট্রেস রাউটিং এর ইউজ করব। সেটা আবার কি? হ্যাঁ স্যার, এই টেকনোলজিটার সাহায্যে বিশালের আশেপাশে প্রত্যেকটা কম্পিউটারকে আমি দেখতে পাবো। মূলত মেশিনের মধ্যে যে হোস্ট নেম আর অ্যাড্রেস থাকে সেটাকেই হ্যাক করতে হয়। আচ্ছা। আর ট্রেস রাউটিং এর সাহায্যে আমরা শহরের যে কোনো জায়গায় বসে থাকা যে কোনো হ্যাকারকে খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। ফ্যান্টাস্টিক। আর যে বিশালের রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করেছে, এবার আমরা ওর সিস্টেমকে হ্যাক করব। এই দেখুন স্যার, এই সময় বিশালের আশেপাশে এই সবকটা কম্পিউটার অ্যাক্টিভ রয়েছে, আর এর মধ্যে হয়তো কোনো একটাই ওই হ্যাকারের। শুধু একবার জানতে পেরে যাই ওই কম্পিউটারটা কোনটা, তাহলেই কাজটা সহজ হয়ে যাবে। যশপাল, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় কম। বিশাল আজকে আমাকে বাড়িতে কেন ডাকলো? আঙ্কেল আন্টিও নেই, জানি না কি ব্যাপার। বিশাল, বিশাল। প্রীতি, তুমি জানো যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তবুও তুমি আমার কাছেই এলে। বিশাল, তুমি তো আমাকে ফোন করে এখানে ডাকলে। আমি? হ্যাঁ। আমি কখন ডেকেছি? তুমি নো! পালাও প্রীতি! বিশাল, প্লিজ বিশাল, পালাও এখান থেকে! বিশাল প্লিজ, বিশাল, বিশাল প্লিজ। ইয়েস স্যার, ওই হ্যাকারের লোকেশন পেয়ে গেছি।
স্যার আপনি এখানে কি করছেন? বিশাল প্লিজ। অনেক হয়েছে হ্যাকিং। আবার এসে গেলেন আপনারা। এবার এটা যেন বলবেন না যে ওকে আপনারা ধরতে এসেছেন। আগে না, আমরা বিশালকে ধরতে আসিনি, খুনিকে ধরতে এসেছি, যে এই মুহূর্তে এখানে উপস্থিত। উনি এখানে? কি বলছেন আপনি? আপনি আপনার মিথ্যে অভিযোগ কার ওপর লাগাবেন? মনন বাবু, গত বছর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল খান্ডালাতে। 3 জন ছিল ওই গাড়িতে। 22 বছরের ছেলে বিশাল, 15 বছরের ছেলে সন্দীপ, আর 9 বছরের ছোট বাচ্চা সোনিয়া। গাড়ি বিশাল চালাচ্ছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট খুব সাংঘাতিক হয়েছিল। বাচ্চা মেয়ে সোনিয়া স্পট ডেড হয়ে গেছিল। আর সন্দীপ প্যারালাইজড হয়ে গেছিল। ও এখনো চলতে পারে না। এসব আপনি কি করে জানলেন আঙ্কেল? ওই অ্যাক্সিডেন্টে সব থেকে কম আঘাত লেগেছে বিশালের, তবে যে আঘাতটা লেগেছে সেটাও কম নয়। বিশালের নিজের হাতটা হারাতে হয়েছে। আর তাছাড়া বিশাল আপনার সৎ ছেলে, তাই না? স্যার, বিশাল আমার কাছে নিজের সন্তানের মতোই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি বিশালকে আমার সৎ ছেলে বলবেন না। আই এম সরি মদন বাবু, যদি সব বাবা আপনার মতন ভাবতো তাহলে তো ভালোই হতো। যদি রায়মা দেবী এভাবে ভাবতেন। কি রায়মা দেবী? আচ্ছা, আপনার মনে অনেক রাগ জমে আছে, তাই না বিশালের জন্য? কারণ বিশালের জন্য আপনি আপনার নিজের মেয়েকে হারিয়েছেন, আর আপনার নিজের ছেলে সারা জীবন চলাফেরা করতে পারবে না। আপনি কি বলতে চাইছেন? আমরা কি বলতে চাইছি ওটা এক্ষুনি জেনে যাবেন। পঙ্কজ, সরি আন্টি, কিন্তু আমি ওদের সবকিছু বলে দিয়েছি যে আপনার বলার জন্যই আমি এসব করেছি। আমি ওই সফটওয়্যারগুলোকে হ্যাক করেছিলাম, আর আমি সব জায়গার সিসিটিভিগুলোকে হ্যাক করে বন্ধ করে দিয়েছিলাম। বিশালের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর গার্লফ্রেন্ডকে মেরেছিলাম। তারপরে ওই ডক্টরকে, যে বিশালকে হেল্প করতো, তারপর প্রীতির উপরে আক্রমণ। এসব করার জন্য আন্টি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, সত্যিটা যখন আপনাদের সামনে এসেই গেছে, তখন আমি আপনাদের সবাইকে এটাও বলছি যে আমি তোমাকে মারার পর ওকেও মারতে চেয়েছিলাম। কারণ যেভাবে আমার আপনজনেরা কষ্ট পেয়েছে, আমিও চেয়েছিলাম বিশাল সেই কষ্টই পাক, ততটা যন্ত্রণা ওরও হোক। ওটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা ভুল। ভুল? তোমার একটা ভুলের জন্য আমার সারা জীবন অন্ধকার হয়ে গেছে। তুমি রাশ ড্রাইভিং করেছিলে, আর শাস্তি কারা পেল? আমি আর আমার সন্তানেরা। মা, আমি তোমাকে শুধু নিজের মা না, ভগবান ভেবেছিলাম। যদি আমাকে শাস্তি দিই তুমি শান্তি পেতে, তাহলে আমাকে অন্তত একবার বলতে পারতে। হাসি মুখে আমি জীবন দিয়ে দিতাম। আমি তোমার জীবনটা চাইনি, আমি তো তোমাকে বাঁচিয়ে রেখে কষ্ট দিতে চেয়েছিলাম। আর আপনারা সবাই আমাকে দোষ দিতে পারেন না, কারণ আমি যা করেছি সেটা আমার মায়ের মমতার জন্য করেছি। রায়মা দেবী, মা শব্দের অর্থ আপনি জানেন না, সেজন্যই আপনি এত বড় অপরাধ করেছেন। আরে মা তো সেই হয় যে শুধু নিজের নয়, অন্যের সন্তানকেও স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। বিশাল হয়তো আপনার গর্ভের সন্তান নয়, কিন্তু মা বলে তো ও ডাকতো। ও আপনাদের পরিবারেরই একটা অংশ। কোনো মাই তার ছেলের ওপর এইভাবে প্রতিশোধ নিতে পারে না।
হ্যাঁ সেটাও এত ঘৃণ্য? দুটো লোকের প্রাণ নিয়েছেন? না রায়মা দেবী, আপনি বড় ভুল করেছেন, বিশাল ভুল করেছেন। আদালত আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে আপনার। আরে সাহেব 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 এটা নিন না। আরে দেখুন না দেখুন না দেখুন না, একটু ধরে দেখুন না, অনেক ডিসকাউন্ট পাবেন, অর্ধেক দামে দিয়ে দেবো আমি। না, না, চাই না। আরে একবার দেখুন না, অনেক ভালো কোয়ালিটির এটা। আরে ভাই, একবার আরে বললাম না, দেখুন না চাই না। দেখুন না, কোয়ালিটি দেখুন না। আরে শুনুন না ম্যাডাম, দেখুন না, আরে কোয়ালিটিটা দেখুন ম্যাডাম, কিনুন না, ভালো কোয়ালিটির এগুলো, খুব ভালো কোয়ালিটির ম্যাডাম। আরে কেন বিরক্ত করছো ভাই? একবার তো বললাম চাই না। ও দাদা, এই ম্যাডামের মনে হয় কিছু একটা হয়েছে। আরে কিচ্ছু হয়নি ওর, আরে দেখুন না, ঘুমোচ্ছে। ওনার ঘাট থেকে রক্ত বেরোচ্ছে। কি? হ্যাঁ দেখুন, ওনার রক্তে ভেসে যাচ্ছে। সুচি? ওই যে সুচি? ওই দেখুন দেখুন, ওই যে সুচি? অনেক রক্ত বেরিয়েছে, মনে হচ্ছে গুলি অনেকক্ষণ আগে চলেছে। এসব কি করে হলো মিস্টার আশুতোষ। আচ্ছা, আর এনার নাম কি? ইনি আমার স্ত্রী সুচি। মানে বলতে চাইছি আমার এক্স ওয়াইফ সুচি। এক্স ওয়াইফ? এসব কি করে হলো? জানি না স্যার, আমি কিছু জানতেই পারিনি। কিচ্ছু জানো না? তোমার এক্স ওয়াইফ তোমার পাশের সিটে বসেছিল, গুলি চললো, তুমি কিচ্ছু জানো না? এটা কি করে সম্ভব? আমার হাজব্যান্ড কখনো মিথ্যে বলেন না। উনি যখন বলছেন উনি জানেন না, আই এম শিওর যে উনি কিছু জানেন না। আপনি আমি মিহিকা, ওনার প্রেজেন্ট ওয়াইফ। মিস্টার আশুতোষ, যখন সুচির গুলি লাগে আর পিছনের কাঁচটা ভেঙে যায় তখন নিশ্চয়ই শব্দ হয়েছিল, আর আপনি আমাদের বলছেন আপনি কিছুই জানেন না। আসলে গাড়ির মধ্যে খুব জোরে মিউজিক সিস্টেম বাজছিল আর সুচি ঘুমিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই লোকটা কিছু জিনিস বিক্রি করতে এসেছিল। ও যখন আমাকে বললো তখন আমি বুঝতে পারলাম কি সুচি। গাড়িতে মিউজিক চলছিল আর সুচি ঘুমিয়ে পড়েছিল। অদ্ভুত, প্রায়শই লোকেদের ঘুম একটু আওয়াজেই ভেঙে যায়, আর এত লাউড মিউজিকে সুচি ঘুমোচ্ছিল। স্যার, আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকেই সন্দেহ করছেন। স্যার, আমি এটা কেন করব? সুচি আর আমার ডিভোর্স নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম আর আমাদের যোগাযোগও ছিল। আপনি দীনেশকে জিজ্ঞাসা করে নিন। দীনেশ? স্যার, আমি সুচির ভাই। ও ঠিকই বলছে স্যার, ডিভোর্সের পরেও ওর আর সুচির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমাদের মেয়ে রুহি বোর্ডিং স্কুল থেকে ফিরছিল। তাহলে এই সুচি কি গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়ে নাকি পরে? স্যার, ব্যাপারটা হলো আমাদের মধ্যে একটু আগে ঝগড়া হয়েছিল। আশুতোষ, রুহি স্কুল খুব ভালো, এই স্কুল চেঞ্জ করার কোনো দরকারই নেই। সুচি, এই স্কুলটার টাকা পয়সা খুব বেশি, আমি এর ফিসটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি করতে পারি, আর আমি আমার মেয়ের এডুকেশনে কোনো কম্প্রোমাইজ করব সুচি, না। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন? ও, তোমার মেয়ে লিগো চলে আসে, তাই না? যে আমি তোমার থেকে বেশি ইনকাম করি। জানো, আমাদের ডিভোর্সের কারণ এটাই, যে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি ইনকাম করে। সাফল্যটা মনের ব্যাপার, এটা স্বামী স্ত্রীর প্রতিযোগিতা নয়। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। রুহি এই স্কুলেই থাকবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই যখন ঝগড়া হচ্ছিল তখন গাড়ি কোথায় ছিল, মানে কোন এলাকায়? স্যার, লিংক রোডের সিগন্যালে।
কেপি থিয়েটারের পাশেই। আর তারপর কোন রাস্তায় গেছিলেন আপনারা? সেখান থেকে স্যার আমি লেফট নিলাম, ওই সামনে ফ্লাইওভারটা আর দেখে। সোজা এখানে চলে এসেছেন? হ্যাঁ স্যার। তার মানে প্রায় 2 কিলোমিটার এই গাড়িটা চলেছে। তার মানে 2 কিলোমিটারের মধ্যেই কোথাও গুলি চলেছে সূচির উপরে। পঙ্কজ, একটা কাজ করো তো, কেপি থিয়েটার থেকে এইখানে 2 কিলোমিটার অবধি চেক করে দেখো তো, যদি কোথাও কিছু প্রমাণ পাওয়া যায়, মানে কোথাও কাঁচের টুকরো পড়েছে কিনা দেখে নিও, ঠিক আছে? আর হেঁটে যেও। 2 কিলোমিটার স্যার? হেঁটে যাও। গুলিটা অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে। এই নিচে, মানে গুলিটা উপর থেকে নিচে এসেছে, মানে যে গুলি চালিয়েছে তার হাত উঁচু করতে হয়েছে ফায়ার করার সময়। খোলা রাস্তায় কেউ গুলি মেরেছে আর কেউ দেখেনি? হতে পারে খুনি একটু দূরে ছিল। তাও গুলি করা খুবই মুশকিল ছিল এই চলন্ত গাড়িতে, আর তাও তখন যখন খুনি হয়তো গাড়িতে বা কোনো বাইকে ছিল। তবে এইভাবে গুলি করাটা কিন্তু সহজ নয় দয়া। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়েছিলে তুমি? সিগন্যালে দাঁড়িয়েছিলাম একবার, ব্যাস, আর কোথাও নয়। যদি সিগন্যালেও কেউ গুলি চালায় কিংবা অন্য কোথা থেকেও যদি গুলি চালায়, তাহলে এম করার সময় তো টাইম লাগবে। তাহলে কেউ গুলি মারতে কাউকে দেখলো না কি করে? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরা পৌঁছাচ্ছি। কি হয়েছে? এসিপি স্যারের ফোন ছিল, আর একটা লাশ পাওয়া গেছে কামরি ব্রিজের নিচে। হ্যাঁ দয়া। স্যার, আপনি জানলেন কি করে এই লাশটার কথা? লোকাল পুলিশের কাছে আশেপাশের লোক কমপ্লেন জানিয়েছে। 2 ঘন্টা আগেই লাশ দেখেছে। মাথার পিছনে একটা চোট আছে আর পিঠের পিছনেও একটা গুলির চিহ্ন আছে। স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, কেউ একে এখানেই মেরেছে নাকি অন্য কোথাও মেরে এখানে নিয়ে এসেছে? দেখতে হবে ফেডরিক। স্যার, রাস্তায় একটা বাইক পাওয়া গেছে, আমার মনে হচ্ছে এই লোকটারই বাইক হবে। স্কিড মার্ক। স্যার, মনে হচ্ছে এই লোকটা বাইকে যাচ্ছিল, কেউ পেছন থেকে গুলি করে দিয়েছে। ডিসব্যালেন্স হয়ে গেছে, গাড়ি বাইক স্কিড হয়ে এখানে কারোর সঙ্গে ধাক্কা লাগিয়েছে, আর ওর বডি এখানে নিচে পড়ে গেছে। মাথায় চোট ওই সময় লেগেছে স্যার। স্যার, কিছুতেই বুঝতে পারছি না এই লোকটা কে। এর কোনো রকম আইডেন্টিফিকেশন নেই। আমি মিসিং পার্সনস ব্যুরোতে জিজ্ঞেস করে দেখবো কি? ফেডরিক, এত তাড়াতাড়ি কেউ মিসিং পার্সনস ব্যুরোতে রিপোর্ট করে না। একটা কাজ করো, আরটিওতে গিয়ে এই বাইকের রেজিস্ট্রেশন চেক করো, ওখানেই সমস্ত ডিটেলস পাওয়া যাবে যে মালিক কে। ওই কেসটার ব্যাপারে কি হলো কিছু জানতে পারলে? না স্যার, খুব অদ্ভুত কেস, বুঝতে পারছি না গুলি কে চালিয়েছে আর কোথা থেকে। পুরো এলাকাটা খুঁজে দেখেছি স্যার, কিন্তু কিচ্ছু পাইনি। ট্রাফিক পুলিশরা কি বলছে? স্যার, ট্রাফিক পুলিশ, ওখানে দোকানদার যারা দাঁড়িয়ে ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ খুনির ব্যাপারে কিচ্ছু জানে না। তাহলে সূচির ওপর গুলি চললো কোথা থেকে? দেখতে হবে। স্যার, আমি বলেছি তো আপনাদের, আমি জানি না সূচির গুলি কখন লাগলো, কিভাবে লাগলো। আশুতোষ, দীনেশ, মিহিকা, সূচির খুব কাছের না তোমরা তিনজন, কি তাই তো? তাহলে এটা বলো, সূচির মৃত্যুতে তোমাদের তিনজনের মধ্যে কার লাভ হতে পারে? তার মানে স্যার? স্যার, আমরা ওকে কেন মারতে যাব? ও স্যার, ও আমার নিজের বোন ছিল স্যার, নিজের বোন। আমি নিজের বোনকে কেন মারতে যাব? কোটি টাকা পাওয়ার জন্য। আবার কি কোটি টাকা পাওয়ার জন্য? এতে আমার কি লাভ হতো স্যার? আমার আর সুচির তো আগেই ডিভোর্স হয়ে গেছে। হতে পারে ডিভোর্সই ওই কারণটা। ডিভোর্সের পরেও আমি আর সুচি অত্যন্ত ভালো বন্ধু ছিলাম, বন্ধুর মতোই মিশতাম আমরা। এটাও তো হতে পারে যে তোমার প্রথমা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা হয়তো দ্বিতীয় স্ত্রীর পছন্দ ছিল না।
স্যার আপনি এসব কি বলছেন? ওদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাতে আমার কি? ওদের দুজনকে নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, আমি ইনসিকিউর নই। যদি তোমাদের তিনজনের মধ্যে কেউ সূচিকে না মেরে থাকে তাহলে সূচিকে কে মেরেছে? কে মেরেছে? আমি বলছি আপনাকে, সূচি একটা এনজিওতে কাজ করত। ও ওখানে একজন অ্যাকাউন্ট্যান্টের পর্দা ফাঁস করে দিয়েছিল, কারণ ওই মেয়েটা টাকা পয়সা নিয়ে গন্ডগোল করছিল। তোমার মনে হচ্ছে শেলির হাত হতে পারে এই সবের পেছনে? ইয়েস স্যার। ওকে অনেকবার হুমকিও দিয়েছিল। স্যার আমার তো মনে হচ্ছে কি এই কাজটা হয়তো পৃথ্বীর হতে পারে। আচ্ছা, এই পৃথ্বী কি? খুবই অসভ্য ধরনের লোক, ওই রোমিও টাইপের। সুচি পুলিশকে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে, কিছুদিনের জন্য জেলেও গেছিল। ঠিক আছে, তোমরা তিনজন যেতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার তিনজনকেই বিশ্বাস হচ্ছে না। এই তিনজনের উপর কড়া নজর রাখো। আর দয়া স্যার, শেলি আর পৃথ্বী, ওদের দুজনকে বিউরোতে ডাকো। স্যার, হ্যাঁ, আরটিও থেকে বাইকের মালিকের খবর পেয়ে গেছি। স্যার পৃথ্বী আর শেলির ফোন আনরিচেবল আসছে, তাই আমি ফ্রেডিকে বলেছি ওদের মোবাইল ফোনটা ট্রেস করতে। এ তো আমাদের ডেলিভারি বয় বিবেক। স্যার আমাদের বাইক তো ওই চালাতো। স্যার ওকে কে মেরে দিল? সেটা খোঁজারই চেষ্টা করছি। আচ্ছা, এই বিবেকের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? না স্যার, ও তো খুবই সাদাসিধে ভালো ছেলে ছিল। কবে থেকে কাজ করছিল এখানে? গত 1 মাস ধরে। রাজস্থান থেকে এসেছিল, খুব পরিশ্রমী ছিল। স্যার ও তো শহরে কাউকে চিনতও না। এ কোথায় যাচ্ছিল ডেলিভারি করতে? কোথাও নয় স্যার, আজ তো ওর ছুটি ছিল, ওই জন্য আমার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবেন? স্যার ওর বাড়ির অ্যাড্রেস তো নেই, ও এই দোকানেই শুতো। আচ্ছা, জিনিসপত্র কিছু? স্যার এই ওর একটা বাক্স আছে। এটা? স্যার এই লোকটার বক্স আর সবকিছু চেক করলাম, তাতেই সার্কাসের প্যাম্পলেট ছাড়া কিছুই পেলাম না। হয় ও সার্কাস খুবই পছন্দ করত, না হলে নিজের ফ্রি টাইমে প্যাম্পলেট বানিয়ে টাকা রোজগার করত। এটা এমন একটা মার্ডার যাতে কোনো সাসপেক্টই নেই। আচ্ছা, বিবেকের মতো এই ধরনের গরিব লোকদের মেরে কার কি লাভ হতে পারে? সেটাই তো। আর ওদিকে সূচি, দ্বিতীয় মার্ডার, যারা সন্দেহের তালিকায় অগণিত, তাদের মধ্যে যে কেউ গাড়ির সামনে গিয়ে গুলি করে মারতে পারে সূচিকে। না বস, আই এম সরি বাট আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। কোন কথা? সেটা এই যে কেউ একে পাশ থেকে গুলি করেছে। তার মানে? স্যার তার মানে এটা। আরে এটা তো রাইফেলের গুলি। হ্যাঁ স্যার, আর এই গুলিটা সূচির গলায় এদিকে এখানটা আটকে ছিল। গুলি রাইফেল থেকে চললে তো অনেক দূর থেকে চালানো হয়েছে। হ্যাঁ একদম ঠিক, দূর থেকেও আর উঁচু থেকেও, এইসব আমি বলছি। এই দেখো বস, 50 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সূচিকে গুলি করা হয়েছে। গুলি এখান থেকে এসেছে, কারের কাঁচের জানলা ভেঙেছে আর গিয়ে এর গলায় লেগেছে। এই গুলি যে অ্যাঙ্গেল থেকে চলেছে ডক্টর, কত দূর থেকে চলেছে এই গুলিটা? এই ধরো 70 ফিট দূর থেকে। তার মানে কোনো উঁচু বিল্ডিং থেকে চালানো হয়েছে। সে তৈরি হয়ে বসেছিল বিল্ডিং এর ওপরে গুলি চালানোর জন্য। একটা কাজ করো, ওই এরিয়ার ম্যাপটা বের করো। গুলি গাড়ির বাঁদিক থেকে এসেছিল, আর বাঁদিকে প্রায় অনেকগুলো এরকম বিল্ডিং আর হাই রাইজ টাওয়ার আছে স্যার। যে জায়গায় ওদের দুজনে ঝগড়া হয়েছিল সেখান থেকে সূচির লাশ যেখানে পাওয়া গেছে, তার মধ্যে প্রায় 15 থেকে 20টা টাওয়ার আছে। এর মধ্যেই কোনো একটা বিল্ডিং থেকে গুলি চালানো হয়েছে। বাস ঠিক আছে। এই ও
অভিজিৎ স্যারের হাতে ওটা কি? মার কাছে ফ্রেডি, ঠিক সেই হাইটে যে হাইটে সূচির গুলি লেগেছিল। আর আমার হাতে এই ডিজিটাল ডিস্টেন্স রিডার আছে। এর থেকে এই লেজার লাইট যদি ওই মার্কেট ঠিক যায় তাহলে তার মানে গুলি এখানে এই বিল্ডিং থেকেই চালানো হয়েছে। সব মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, এটা এখনই করে দেখছি। হ্যাঁ দয়া, আমি তৈরি। ওকে। অভিজিৎ, একটু ডান দিকে এসো, ডান দিকে। হ্যাঁ, ঠিক হালকা আছে। হ্যাঁ, একটু বাঁদিকে। ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে। একটু পেছনে, একটু পেছনে। দেখেছো, এই লেজার ঠিক ওই মার্কে হিট করছে না, হিট করছে না ওখানে। গুলি এখান থেকে চালাইনি স্যার। এক্স্যাক্টলি। আরে স্নাইপারের কাছে অত সময় ছিল না নিশানা ঠিক করার জন্য যখন ও সূচিকে গুলি চালিয়েছিল। একটা কাজ করি, অন্য কোনো বিল্ডিং এ যাই। ঠিক আছে, চলো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এটা কি ফ্যান্টাসি সার্কাস জয়পুর রাজস্থানের অফিস? হ্যাঁ ঠিকই, বলুন। দেখুন, আমি মুম্বাই সিআইডি থেকে এসিপি পদ্মুমান বলছি। আপনার ওখানে কোনো বিবেক নামে কেউ কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, বিবেককে আমি চিনি তো। ও এই সার্কাসেই কাজ করতো। কেন, কি হয়েছে? কি কাজ করতো বলতে পারবেন আপনি? দেখুন স্যার, আপনার সঙ্গে সারাদিন ফোনে কথা বললে আমার শো ক্যান্সেল হয়ে যাবে। আমি আপনার কথা আমার মালিককে বলে দিচ্ছি, উনি আপনাকে ফোন করে নেবেন। ঠিক আছে? হ্যালো। অদ্ভুত স্যার, বিল্ডিং এ কোনো গাড়ি দেখলাম না। মনে হয় গুলি এখান থেকেই করা হয়েছিল। দেখছি। হ্যাঁ অভিজিৎ, রেডি আছো? না অভিজিৎ, এখান থেকে টার্গেট ঠিকঠাক লাগছে না। একটু ডান দিকে এসো, ডান দিকে। আর একটু। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। এখানে লেগে গেছে নিশানা। তার মানে হলো সূচি এখানেই ছিল যখন ওর গুলি লাগে। পঙ্কজ, ফ্রেডি, একটু আশেপাশে দেখো ওই স্নাইপার কোনো প্রমাণ ফেলে গেছে কিনা। কিন্তু ভাই দয়া, এখানে তো কোনো স্পিড ব্রেকারও নেই। সে এমন কোন স্নাইপার হবে যে ওই বিল্ডিং এ বসে এত দ্রুত যাওয়া কোনো গাড়িতে নিশানা লাগাবে যেটা সূচির ঘাড়ে গিয়ে লাগবে। হ্যাঁ, এটা তো সত্যি। আশুতোষ, যখন তোমার গাড়িটা এখানে ছিল, হ্যাঁ, তখন কোনো কারণে তোমার গাড়িটাকে স্লো করতে হয়েছিল কিংবা দাঁড় করাতে হয়েছিল, কিছু মনে আছে? হ্যাঁ স্যার, আমি যখন ড্রাইভ করছিলাম তো গাড়ির সামনে একটা ভিখারি এসে গেছিল আর আমায় ব্রেক করতে হয়েছিল। ভিখারি? হ্যাঁ, কি হলো? এইদিকে কিচ্ছু নেই স্যার। কিছু নেই? ওদিকেও কিছু নেই স্যার। ওই ভিখারি দেখতে কেমন ছিল? স্যার, ওর এক হাতে তো একটা ক্রাচ ধরা ছিল, অন্য হাতে লাল পোটলা, গলায় গামছা আর মাথায় অর্ধেক টাক ছিল। অভিজিৎ, এই ফ্লাইওভারের নিচে অনেক ভিখারি থাকে, ওদের মধ্যে কেউ একজন হবে। হ্যাঁ, আমি শুনলাম আশুতোষ যা বললো ভিখিরির ব্যাপারে। আমি নিচে গিয়ে দেখছি। এই, কে তোমরা? কাকে জিজ্ঞেস করে ওপরে এসছো? তুমি এখানকার ওয়াচম্যান? ডিউটিতে কেন ছিলে না? আমার ইচ্ছে। এই, তোমরা কি আমাকে ডিউটি শেখাচ্ছ? সিআইডি। সিআইডি? জানো তোমার জন্য এখানে একজন মহিলার খুন হয়ে গেছে? আমার জন্য খুন? কেউ এই ছাদ থেকে একজন মহিলাকে নিচে গুলি মেরেছে। কি জানো ওই ব্যাপারে? এই দাঁড়া বলছি। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি, কিচ্ছু করিসনি তুই। চল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কেন ভয় পেয়েছিলি? কি জানিস এই খুনের ব্যাপারে? স্যার, আমি টাকা নিয়েছিলাম, কিন্তু এটা বলেনি যে ও কাউকে খুন করতে চলেছে স্যার। কে ছিল ওই লোকটা? আগে কোনোদিনও দেখিনি স্যার। ও বলেছিল যে ও বিল্ডিং এর ছাদে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চায়।
স্যার ও 2 ঘন্টার জন্য 15,000 টাকা দিয়েছিল স্যার। আমি তো এত টাকা 1 মাসেও কামাইনি স্যার কোনোদিনও। স্যার ও হেলমেট পরেছিল আর চোখে চশমাও ছিল। আরে ভাই শোনো, ও দাদা, আচ্ছা এখানে এমন কাউকে তোমরা দেখেছো যে মাথায় লাল গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকা আছে আর লাঠির সাহায্যে হাঁটেও? আরে দাদা শোনো, এমন কাউকে দেখেছো যে মাথায় লাল রঙের গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকাও রাখে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? দেখোনি? আরে ভাই শোনো, আরে ভাই শোনো, একটু কথা আছে। এই যে আরে এই কি করছো ভাই? দাঁড়াও, আরে ভাই দাঁড়াও। আমি কিছু করিনি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো কিছু চুরি করিনি, আমি একজন ভিখারি। আরে ছেড়ে না তুই আমাকে। ল্যাংড়া সাজার নাটক করছিস? তুই জানিস ল্যাংড়াদের কতটা কষ্ট হয়? আরে কতবার করে বলবো, আমার কাছে কিছু নেই, আমি রাস্তার ভিখারি, আমি সত্যি বলছি। এই, তুই সেদিন ইচ্ছে করে লাল গাড়ির সামনে পড়েছিলি না? কোন লাল গাড়ি? আমি কোনো লাল গাড়ির সাথে আসিনি তো। স্যার এটা কি গুন্ডামি হচ্ছে? আপনি ওকে ছেড়ে দিন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি কিন্তু। আমি সিআইডি থেকে। আরে কথা বলছিস না? ভদ্রভাবে বলে দে, না হলে আমি রেগে গেলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে। স্যার, আপনি যদি সত্যি সিআইডির লোক হন, আমি সব বলছি। একটা লোক আমাকে টাকা দিয়েছিল এসব করার জন্য, আর ও বলেছিল যে যখনই একটা লাল গাড়ি আসবে তার সামনে পড়ে যেতে, তাই আমি করেছিলাম স্যার। তুই কি করে জানলি যে লাল গাড়ি কখন আসবে? ওই ছাদে একটা লোক দাঁড়িয়ে আমাকে ইশারা করছিল, ওই রকমই। ও যে ইশারা করবে আমি তখনই লাল গাড়ির সামনে উল্টে পড়ে যাব। প্ল্যান ছিল স্যার। জানিস একটা মহিলার খুন হয়ে গেছে তোর এই প্ল্যানের জন্য? সাহেব আমাকে ক্ষমা করে দিন, দেখুন আমি রাস্তার একজন ভিখারি। ঠিক আছে, তুই এটা বল ওই লোকটা দেখতে কেমন ছিল? ওই স্যার, ও হেলমেট পরেছিল, মোটরসাইকেলে এসেছিল, আমি তো ওর মুখটা দেখতেই পাইনি। আরে ভাই কিছু তো দেখেছিলি, কিছু তো শুনেছিলি? ওর একটা ফোন এসেছিল, ফোনে বলছিল যে তাড়াতাড়ি দেখা করতে এসো, আর উত্তরে বললো যে আমি ওখানে পৌঁছাচ্ছি। কোথায় কোথায় পৌঁছতে বলছিল, তোর মনে আছে কিছু? হ্যাঁ, মনে পড়েছে, ভান্ডুপ মিল। ভান্ডুপ মিল? ভান্ডুপ মিল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফিরে এসো, আমি স্যারকে ইনফর্ম করছি। ওকে স্যার। হ্যাঁ, অভিজিৎ ভান্ডুপ মিল থেকে ফিরে আসছে। ও বলছে যে মিল একদম ফাঁকা পড়ে আছে, কোনো প্রমাণই ওর হাতে পড়েনি। খুনি তো ওখান থেকেই পালিয়ে গেছে। হতে পারে অভিজিৎ পৌঁছানোর আগেই ওখান থেকে ও পালিয়ে গেছে। পঙ্কজ। হ্যাঁ স্যার। পঙ্কজ একটা কাজ করো, যখন সূচির গুলি লেগেছিল ঠিক ওই সময়ে ওই এরিয়াতে কতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল খোঁজ নাও। স্নাইপারের ফোন ওদের মধ্যেই কারোর হবে। স্যার। হ্যাঁ হ্যাঁ পঙ্কজ, এটাও দেখো ওর মধ্যে কতজন লোক ভান্ডুপ মিলে গেছিল। স্যার, স্যার এ হলো শৈলী, এনজিওর অ্যাকাউন্টেন্ট। সুচি একটা এনজিওতে কাজ করতো, ও ওখানে একজন অ্যাকাউন্টেন্টের পর্দা ফাঁস করে দিয়েছিল। আর এ হলো পৃথ্বী, যার বিরুদ্ধে সুচি রিপোর্ট লিখিয়েছিল। সুচি পুলিশে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে, কিছুদিনের জন্য জেলেও গেছিল। আপনারা কি করে ভাবলেন যে সুচির মৃত্যুর জন্য আমি দায়ী? হ্যাঁ স্যার, আমিও তো এমন কিছুই করিনি, আমি তো কারোর মার্ডার করিনি স্যার। শেলি তোমার চাকরি চলে গেছিল সুচির জন্যে, আর তারপর থেকে তোমার এখনো পর্যন্ত কোনো চাকরি পাওইনি। ধার করে করে সংসারে খরচা চালাচ্ছ তুমি। হ্যাঁ, আর প্রীতি 1 সপ্তাহ তুমি জেলে ছিলে, নিজের এরিয়াতে তোমার খুব বদনাম হয়েছে, তাই তো? তো কি হয়েছে? যদি আমার কোনো বদনামের ভয় থাকতো তাহলে বাড়ি বদলে নিতাম, কারণ মার্ডার করতে যাবোই বা কেন আমি? আর স্যার এমনটা নয় যে আমি কোথাও চাকরি পাচ্ছি না, বলতে পারেন আমি আমার মতো কোথাও চাকরি পাচ্ছি না, এই জন্য আমি কোথাও জয়েন করছি না। আপনাদের আশুতোষ আর তার নতুন স্ত্রী, তাকে এসব প্রশ্ন করা উচিত। ওদের জীবন সুখী নয়, কিন্তু সবাইকে দেখিয়ে বেড়ায়।
আশুতোষ তো সুচির কাছে ফিরে যেতে চাইছে। হয়তো ও নতুন স্ত্রীকে নিয়ে খুশি নয়, তাই। আর স্যার, সুচির না ওর ভাইয়ের সাথেও বনিবনা ছিল না, সব সময় না ফোনে ঝগড়া করতে থাকতো। আচ্ছা, আর কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো এদের দুই ভাই বোনের মধ্যে? আসলে স্যার, দিনেশ আশুতোষকে হুমকি দিয়েছিল ও সুচির থেকে দূরে থাকার জন্য। হয়তো সুচির এটা পছন্দ হয়নি। আর স্যার, ও আমাকে আর একটা কথা বলেছিল, মেয়েকা হিংসে করে ওর আর আশুতোষের মেলামেশায়। 100% মনে হয় এদের মধ্যেই কেউ একজন ওকে মার্ডার করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, যেতে পারো তোমরা দুজন, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তোমরা শহর ছেড়ে বাইরে যাবে না। এই কেসে কারোর কথার উপর ভরসাই করতে পারছি না স্যার, মনে হচ্ছে সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ, সে যেই হোক খুব বড় প্ল্যানিং করেছিল। প্রথমে ভিখারিকে টাকা দিয়েছে, একটা ওয়াচম্যানকে হায়ার করেছে, আর তারপরে স্নাইপারকে হায়ার করেছিল। আর ঠিক সময় আসতেই ও সুচিকে গুলি করে মারে। স্যার, হ্যাঁ স্যার, যে সময় ওর ওপর গুলি চালানো হয়েছিল স্যার, তখন ব্রিজের আশেপাশে 2000 লোকের মোবাইল অ্যাক্টিভ ছিল। তাহলে ওই সময় কোন মোবাইল ফোন পাণ্ডু মিলের দিকে গিয়েছিল? একটা নাম্বার গিয়েছিল, কিন্তু সেটা প্রাইভেট নাম্বার, তাই ট্র্যাক করতে পারিনি। আর কি বলতে পারো এই নম্বরের ব্যাপারে? এটাই স্যার, ওটা মিল অব্দি গেছিল কিন্তু দাঁড়ায়নি, ওটা সোজা কামরি ব্রিজের দিকে চলে গেছিল, আর ওখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। কামরি ব্রিজ? স্যার, বিবেকের লাশটাও তো আমরা ওখানেই পেয়েছি, এটা কোনো কোইন্সিডেন্ট হতে পারে না? রাজস্থানে বিবেকের বাড়িতে ফোন করি, ওর ব্যাপারে পুলিশ কি ইনফরমেশন জোগাড় করলো জানতে হবে। দয়া, এই বিবেকও তো খুনি হতে পারে। কেউ বিবেককে খুন করে দিয়েছে? একজন খুনির খুন? অনেক কিছুই হতে পারে ফেডরিক, এই কেসে অনেক। আরে তুই বারবার পালাস কেন? হ্যাঁ, বারবার আপনারা আমার পিছনে পড়ে আছেন কেন? পিছনে তোর পড়ে সঙ্গে আছেন কথা কেন? আছে। আমি কিছু কথা বলতে চাই না। অনেক হয়ে গেছে স্যার, আপনারা আমাদের এইভাবে বিরক্ত করতে পারেন কেউ না। তোমাদের জ্বালাতন করছে না, আমরা নিজেদের কাজ করছি, যাও। কিছু শুনতে চাই না, যান এখান থেকে। আরে একজনের খুন হয়েছে, তোমরা কি বুঝতে পারছো না? তা কি হয়েছে? আমরা কি খুন করেছি নাকি? হ্যাঁ, আমরা গরিব মানুষ, ভিক্ষা করে খাই, তার মানে কি আপনারা আমাদের উপর দোষ দিয়ে দেবেন? হ্যাঁ, দেখুন না। অভিজিৎ, তুমি ঠিক আছো? আরে না, ও নো, রক্ত বেরোচ্ছে। কি করলে তোমরা? হ্যাঁ, এই দেখ, এই লোকটা টাকা দিয়েছিল তোকে। স্যার, ও মারা গেছে। হ্যাঁ, ও মারা গেছে। ভালো করে দেখ, এটা কি সেই লোকটা যে তোকে গাড়ির সামনে পড়তে বলেছিল? একটু জুম জুম করুন। এমন ঘড়ি তো ও পড়েছিল। হতে পারে যে লোকটা একে টাকা দিয়েছে সেই প্রমাণটা লোপাট করার জন্য ওকেও মেরে দিয়েছে। চালায় বললাম আমি, ধরেছে তো চাকরি। হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ, আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। পঙ্কজের ফোন ছিল, বলছিল যে বিবেক রাজস্থানে কোনো সার্কাসে কাজ করত, নিশানাবাদ ছিল। 1 মাস আগে ও সার্কাসের চাকরি ছেড়ে দিয়েছিল, বলেছিল মুম্বাইতে একটা বড় চাকরি পেয়েছে ও। আর হ্যাঁ, যাওয়ার সময় ওই রাইফেলটা ওটাও চুরি করে নিয়ে গেছিল। রাইফেল চুরি করে এনেছিল? হয়তো সুচির সুপারি নিয়ে এখানে এসেছিল, আর দোকানে এই জন্য কাজ করতো যাতে ওকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, আর এই পুরো ষড়যন্ত্রের যে মাস্টার মাইন্ড, সে নিশ্চয়ই রাজস্থানে গেছিল বিবেককে সুপারি দেওয়ার জন্য। কে হতে পারে এই মাস্টার মাইন্ড, যাকে চোখের সামনে দেখেও ধরতে পারছি না? আরে মিস্টার আশু,
স্যার আপনারা এখানে? মিস্টার আশু, ওই লোকটার ব্যাপারে জানতে পেরে গেছি যে সুচিকে গুলি করেছিল। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। আপনারা ধরেছেন ওনাকে? বিবেক নাম ওর। আপনারা কোনো বিবেককে চেনেন? না তো। অদ্ভুত ব্যাপার, আপনি কোনো বিবেককে চেনেন না, কিন্তু 15 বার কল করেছেন আপনি আপনার ফোন থেকে বিবেককে। কি বলছেন? আমি যখন বলছি কোনো বিবেককে জানি না, তাহলে তাহলে আমি ওকে ফোন কেন করবো স্যার? শুধু এটাই নয়, ওর সঙ্গে দেখা করতে তুমি রাজস্থানেও গিয়েছিলে। সার্কাসে ওর গুলি চালানোর ক্ষমতাটা দেখে তোমার এত পছন্দ হয়েছিল যে সুচিকে মারার কন্ট্রাক্টও দিয়ে দিয়েছিল ওকে। 1 মিনিট স্যার, 1 মিনিট। এটা সত্যি যে একটা বিজনেস ট্রিপের জন্য আমি রাজস্থান গিয়েছিলাম, কিন্তু আমি কোনো সার্কাসে যাইনি স্যার। আর আমি যখন কোনো বিবেককে চিনি না, তো তাকে ফোন কেন করবো? তাহলে কি তোমার এই ফোন রেকর্ড মিথ্যে কথা বলছে? স্যার, এটা হতে পারে কি আমার ফোন থেকে অন্য কেউ ওকে ফোনটা করেছে আমার না থাকার সুযোগে। আচ্ছা, তাহলে কি আপনি আপনার ফোন যে কোনো জায়গাতে ফেলে রাখেন নাকি? না স্যার। হ্যাঁ ডক্টর। আচ্ছা ঠিক আছে ডক্টর। ওকে ডক্টর। ডক্টর সালুখের ফোন ছিল, আমাদের ফরেন্সিক ল্যাবে যেতে বলেছেন আশুতোষকে নিয়ে। বস, মেয়েটা এইখানে বসেছিল এই সিটে, আর এই অংশটা হচ্ছে সিটের পেছনের দিকটা, আর এটা হচ্ছে লিভার, যার দ্বারা সিটটা আগে পিছে হয়। আর এই লিভারটাকে জাম করে দেওয়া হয়েছিল। এই দেখো। লিভার জাম করে দিয়েছে? হ্যাঁ তাই তো। বাস এইটুকুই স্যার? সেই জন্য আপনি আমাদেরকে ডেকে আনলেন? পঙ্কজ, তুমি একটু আমার কথাটা শোনো। সূত্র এইটা নয় যে লিভারটা আটকে দেওয়া হয়েছে, সূত্রটা এই যে এটাকে জেনে বুঝে আটকে দেওয়া হয়েছে। কিন্তু স্যার, কেউ জেনে বুঝে সিটটাকে খারাপ করবে কেন? এটাও তো আমরাও ভাবছিলাম। আশুতোষ, তোমার এই গাড়ির সিট কবে থেকে এরকম হয়ে আছে? মানে কবে থেকে পেছনে আটকে আছে? স্যার, পরশু রাত অবধি তো ঠিক ছিল, কিন্তু কাল সকালে যখন বেরোলাম তখন রিক্লাইন কাজ করছিল না। আমার হাতে ঠিক করার মতো অত সময় ছিল না বলে এমনি বেরিয়ে গেলাম। ডক্টর সালুখে, সিটটা খারাপ হওয়া এই কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে ফ্রেডি। সম্পর্কটা হচ্ছে এইটা যে খুনি চাইছিল সিটটা পেছনে হেলে থাকে, সুচির পজিশনটা এইরকম থাকবে পেছনের দিকে। স্যার, ও যদি সামনে বসতো বা পেছনে বসতো তাতে খুনির কি এসে যায়? খুনির তো গুলি করারই ছিল। পঙ্কজ, তুমি এক কাজ করো, এখানে তুমি গাড়ির সিটটায় বসো। সারিকা, তুমি সুচির জায়গায় বসো। এবার ধরে নাও আমি সুচি। আমি যখন এই সিটটায় বসেছিলাম তখন আমার মাথাটা এরকম ছিল। বস, সুচির এইভাবে বসার সুবিধাটা খুনি তখনই পাবে যখন ওর এম সুচি নয়, ড্রাইভিং সিটে বসা লোকটি হবে, মানে আশুতোষ হওয়ার কথা। কিন্তু আশুতোষকে কোনো কারণে খুব ব্রেক চাপতে হয়, ব্রেকের কারণে ঝটকা লাগে, আর সেই ঝটকায় সুচি ঝুঁকে যায়। আর বস, আশুতোষকে লাগার পরিবর্তে সুচির গুলি লাগে। স্যার, তার মানে আশুতোষ খুনি নয়, কিন্তু কেউ ওর খুন করতে চাইছিল। দয়া, আশুতোষ। হ্যাঁ স্যার। তুমি একটা কথা বলো, তোমার কি কোনো শত্রু আছে? এমন কোনো শত্রু যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়? ভেবে চিনতে বলো, ভাবো। না স্যার, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। না আশুতোষ, কেউ তো নিশ্চয়ই হবে যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়, তোমার সিটের লিভারটা জাম করে দিয়েছে। না স্যার, এটা তো হতেই পারে না, কারণ এই গাড়িটার একটাই মাত্র চাবি, আর সেটা সবসময় আমার কাছেই থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি স্যার, যে এসব কি করে হলো। কোনো ব্যাপার নয় আশুতোষ, ও যেই হোক না কেন আমরা খোঁজার চেষ্টা করব যে কে তোমাকে মারার চেষ্টা করছে। ঠিক আছে, চলো যাই, চলে এসো। হ্যাঁ স্যার। স্যার, স্যার, আমরা আশুতোষকে ছেড়ে দিলাম কেন? খুনি যদি আবার ওর উপর আক্রমণ করে তাহলে? দেখে যাও তুমি পঙ্কজ, এবার আমরা আশুতোষের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করব, সব কথা আমরা শুনতে পাবো। স্যার, সেটা কিভাবে? দয়া যে ট্রান্সমিটার বাগ লাগিয়ে দিয়েছে।
হ্যাঁ বলো। আচ্ছা, ওকে চলে এসো বাড়িতে। ওখানে? কিন্তু ওই জায়গাটা তো বন্ধ না? ঠিক আছে, আসছি। এটা কি করছো? গান? মাই গড, গুলির আওয়াজ পেলাম দয়া। তাড়াতাড়ি চলো, আবার একটা যেন খুন না হয়। স্যার এই তো আমরা পৌঁছচ্ছি। স্যার, আমাদের যে এই সাসপেক্ট আছে, এক্ষুনি খবর পেলাম যে ও রাজস্থান গিয়েছিল আশুতোষকে ফলো করতে করতে। ও তো আশুতোষের খুব কাছের লোক ছিল। দিনেশ, স্যার আমি সুচির ভাই। মরে গেছে স্যার। আমি কিছু করিনি স্যার। এ আমাকে মারতে চেয়েছিল। এই আমায় মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল এ? স্যার, এর মনে হতো যে এর বোনের সর্বনাশের জন্য আমিই দায়ী। বিয়ের পর সুচি ডিপ্রেশনে চলে গেছিল, আর তাই ও নিজেই নিজেকে মারারও চেষ্টা করেছিল। আর এই সমস্ত আমি কিছুই জানতাম না স্যার, একদমই জানতাম না। আর আমার এই না জানার কারণেই এই দুজনের মৃত্যুর কারণ আমি হয়ে গেলাম স্যার। এটা সম্পূর্ণ না জানার কারণে। পঙ্কজ, একে ছায়া নিয়ে বসাও, পেটেক ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। গল্পে একটা নতুন টুইস্ট। আশুতোষ, এটা কি চেনো? না স্যার, আমি ঠিক জানি না। জানো না? এক্ষুনি জেনে যাবে। পঙ্কজ, চেক করো ওকে। কিন্তু কেন? হাত উঁচু করুন, জানতে পেরে যাবেন আপনি। স্যার, আমি তো কিচ্ছু করিনি, আমি নিরপরাধ। আপনারা কেন আমার তল্লাশি নিচ্ছেন? আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার কাছে কিছু। স্যার এই নিন। ও, রাবার বুলেটস। আমি জানি না স্যার যে এর থেকে কি প্রমাণ হচ্ছে। কি প্রমাণ হয়? হ্যাঁ, তুমি এই বন্দুক দিয়ে দিনেশের খুন করেছো, আসল বুলেট দিয়ে। হ্যাঁ, তা
তাহলে এই গানটা কি করে এলো তোমার কাছে? আর ওই নকল রাবার বুলেট ওটা কি করে ফায়ার হলো আর কখন? স্যার প্ল্যান আমিই করেছিলাম, A to Z পুরো প্ল্যান আমার। সুচির মৃত্যু, দীনেশের মৃত্যু, আর ওই প্ল্যানটাও এই জন্য যে আপনাদের মনে হয় যে সুচির মৃত্যুটা ভুল করে হয়েছে, কিন্তু আসল টার্গেট আমিই ছিলাম। আর আপনাদের সন্দেহ যাতে দীনেশের উপর যায়, কিন্তু সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল, সবকিছু জলে গেল। কেন মেরেছো তুমি সুচিকে? সুচিকে মেরে তুমি কি পেলে? সুচি আমার মেয়ে রুহিকে নিয়ে চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর এই কথাটাও আমার কাছে লুকিয়েছিল। আপনারাই বলুন স্যার, আমার একমাত্র মেয়েকে নিজের থেকে দূর কিভাবে করতে দিতাম? আর সেই জন্য তুমি বিবেক মানে একজন শার্প শুটারকে টাকা দিয়েছো নিজের স্ত্রী সুচিকে মেরে ফেলার জন্য, আর যেই ও তোমার কাজ শেষ করেছে ওকেও মেরে দিয়েছো। তুমি দীনেশকে কি এমন কথা বলেছিলে যে ও মারার জন্য তোমাকে এখানে চলে এলো? আমি আমার ওয়াইফকে দীনেশের কাছে পাঠালাম। কি? হ্যাঁ দীনেশ, আমি এক্ষুনি জানতে পারলাম যে আশুতোষই তোমার বোনকে মেরেছে, আর ও তোমাকেও মারতে চায়। না না, আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো আমি ওকে। দীনেশ পাগল হয়ে গেছো নাকি? খুন করবে তুমি? ও আমার বোনকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। আমার বোনকে এভাবে মেরে ফেলার আগেও একবারও ভাবলো না। না, যাই হয়ে যাক না কেন আমি ওকে ছাড়বো না, দীনেশ, আমি ওকে কিছুতেই দীনেশ, ছাড়বো না। দাঁড়াও, আমার কথা শোনো। আর সুযোগ পেয়ে ওর বন্দুকটা বদলে দিল। তাহলে দীনেশ তোমার উপর যে গুলিটা চালাচ্ছিল সেটা নকল ছিল? হ্যাঁ, মারপিটের সময় আমি ওই গানটা বদলে দিয়েছিলাম, যাতে আপনাদের মনে হয় কি আত্মরক্ষার জন্য আমি দীনেশকে মেরেছিলাম, আর আপনাদের সামনে আমি নিরপরাধ বলে সাব্যস্ত হই। কি রেখে গেলে তোমার ছেলের জন্য? না মা না বাবা। ওই সন্তানকে পাওয়ার জন্য তুমি ওরই মাকে মেরে ফেলেছো, আর এই অপরাধে তুমিও আজীবন জেলের গড়াদের পেছনে থাকবে। বলো আশুতোষ, কি পেলে তুমি নিজের ছেলেকে এভাবে অনাথ করে? কি পেলে?